স্বাগত দ্বিতীয় সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যার ঘটনায় ৮ শিক্ষার্থীর নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া মামলায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। গতকাল মধ্যরাতে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে মামলায় আসামি করা ওই ৮ শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাময়িক বহিষ্কার করা হয়। বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখে বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে প্রক্টোরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করলে গুরুতর অবস্থায় শামীমকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে গত ১৫ জুলাই রাতে ভিসির বাসভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী এম এ হালিম। দর্শক, আমরা সরাসরি যুক্ত হব হালিমের সঙ্গে। হালিম, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শুরুতেই জানতে চাই যে এই যে হত্যা মামলাটি করা হয়েছে তাতে আসামিকে কি পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে? বিস্তারিত জানাবেন আমাদেরকে। দেখুন, একটু আগে আমি আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে আমি ফোন দিয়ে জেনেছি এই হত্যাকাণ্ডের সাথে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন, তবে সেগুলো কোনো নামীয় আসামি না। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী, যিনি সাবেক একজন শিক্ষার্থী ছিলেন এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সাবেক নেতা ছিলেন, তার বিরুদ্ধে কিন্তু সেই ভিসি ভবনে যে হামলা, সেখানে একটি অভিযোগ রয়েছে। সেই অভিযোগে কিন্তু আমরা দেখতে পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেটি প্রান্তিক একটি গেট আছে, সেখানে তিনি কয়েকজন বিক্ষুব্ধ শিক্ষার্থীর কবলে পড়ে সেখান থেকে গণপিটুনি দেওয়া হয় এবং তারপরে সেখান থেকে প্রক্টোরিয়াল বডি তাকে উদ্ধার করে এখানে নিয়ে আসার পরও কিন্তু কালকে যে বিষয়টি আমরা বারবার যে প্রক্টরের কাছে আমরা জানতে পেরেছি, তার সামনেও কিন্তু তাকে আবার আক্রমণ করা হয়। কয়েক দফায় আক্রমণে কিন্তু সেই শিক্ষার্থী তিনি নিহত হওয়ার পরই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে এখানে যারা শিক্ষার্থী রয়েছে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং গতকালকে কিন্তু আমরা সারাদিন দেখতে পেয়েছি বিভিন্ন ছাত্র সংগঠন তারা মানববন্ধন থেকে শুরু করে বিক্ষোভ করেছে এবং তার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ছিল। এবং সেই সাথে এখানে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক যিনি ছিলেন, যার নাম আহসান লাবিব, তিনি কিন্তু সেই ফুটেজে তাকে মারধর করার দৃশ্যটি দেখা যায়। সেই দৃশ্য দেখার কারণে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্য বিরোধী যে প্যানেলটি রয়েছে সেখানকার অন্যতম যিনি সমন্বয়ক এবং কেন্দ্রীয় সমন্বয়ক, এবং তিনি কিন্তু একটি বিবৃতি দিয়েছেন এবং সেই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে বিবৃতিতে তাকে কিন্তু গতকালকে সেই প্যানেল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি সন্ধ্যার পরপর কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ৮ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তারপর পরই রাত্রে আমি আশুলিয়া থানায় গিয়ে যেখানে আমি দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের যিনি একদিন নিরাপত্তা যিনি কর্মী রয়েছে তিনি কিন্তু আশুলিয়া থানায় গিয়ে একটি মামলা দায়ের করেন, যে লিখিত মামলাটি, সেখানে ৮ জনের নাম ছিল এবং অজ্ঞাত 20 থেকে 25 জন ছিল। তারপরই কিন্তু এই পুলিশ এই একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে যেমনটি জানছেন। সব মিলে কিন্তু আসলে এই হত্যাকাণ্ডটি আসলে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি মানে এই বৈষম্য বিরোধী ছাত্র থেকে বা বৈষম্য বিরোধী পর থেকে কিন্তু তারা আশা করেছিলেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি অনেকটি শান্ত থাকবে, কিন্তু তারাও কিন্তু এই হত্যাকাণ্ডটি তারা মেনে নিতে পারেনি এবং সেটি এবং শিক্ষকরাও কিন্তু অনেকে মর্মাহত। আসলে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি তারা কেউ সমর্থন করে না। সব মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে শুক্রবারে বন্ধের দিন কোনো আমরা অনুষ্ঠান বা বিক্ষোভ দেখতে পাইনি। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় শান্ত রয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিহত তোফাজ্জলের জানাজা হয়েছে তার নিজ বাড়ি বরগুনায়। পরে তোফাজ্জল হত্যার প্রতিবাদে মানববন্ধন করে স্থানীয়রা। দর্শক, বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহালি। শাহালি, একটু শুরুতে জানতে চাই তোফাজ্জলকে কখন দাফন করা হবে, তার বাড়ির পরিস্থিতি কি, সব পরিস্থিতি সব মিলে আমাদেরকে জানাবেন।
আনোয়ার, আপনি যেমনটা আসলে জানতে চাচ্ছেন, আমি রয়েছি তোফাজ্জেল বাড়িতে। তোফাজ্জেল হচ্ছে ডাকনাম এবং আনোয়ার কামাল তোফাজ্জেল হচ্ছে তার নাম মূলত। তিনি বরগুনা আমরা যদি বলি যে পাথরঘাটার চরদোয়ানিতে তার বাড়ি এবং রাত 12টা সাড়ে 12টার দিকে তার বাড়িতে তার মরদেহ পৌঁছায় এবং সকাল 9টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন এবং সবাই ছুটে আসছেন। সকলের চোখে মুখে কিন্তু আসলে পানি দেখা যাচ্ছে যে আসলে এরকম একটি ঘটনা সত্যি লোমজনক, যে যেই ঘটনাটি ঘটেছে এই ঘটনা আসলে বিবৃতি যেই দিচ্ছে তিনি কিন্তু ভেঙে পড়ছেন এবং কিন্তু আসলে রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং তার পরিবারে শুধুমাত্র রয়েছেন তার ভাবি এবং দুই ভাইয়ের ছেলে রয়েছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর জানার চেষ্টা করছি এবং যে জানাজার নামাজ পরেই কিন্তু এলাকার মানুষের কিন্তু এই জানাজার শেষে তাদের পারিবারিক অবস্থা, যেখানে তার মা বাবাকে দাফন করা হয়েছে, তার পাশেই তাকে জানাজা দেওয়া হয়েছে এবং এলাকার যে যারা আসছেন তার যে স্বজনরা, সেই স্বজনরা আসলে তাদের যে কথা যে তারা যে দেখেছেন যে এই তোফাজ্জেল ছিল এলাকায় খুবই শান্তশিষ্ট এবং তিনি কিন্তু ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং যখন আন্দোলন হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তখন তিনি ঢাকায় ছিলেন এবং তিনি কিন্তু গত 3 বছর যাবৎ আসলে মানসিক রোগী হিসাবে ছিলেন এবং সিপিএম গঠিত কারণে তিনি এই রোগীতে পরিণত হয়। এরপরে তার যে বাবা মারা গেছেন সড়ক দুর্ঘটনায় এবং ভাই দুর্ঘটনা এবং মা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, সব মিলিয়ে আসলে তিনি ভেঙে পড়েছেন। পরবর্তীতে তার জানাজা শেষে কিন্তু এলাকাবাসী বিশাল মানববন্ধন করেছেন তার এলাকায় এবং এই কঠিন শাস্তি চাচ্ছেন যারা এর সাথে, তারা মনে করছেন যে এটি পরিকল্পিত ভাবে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং তার ভাবির সাথে আমরা কথা বলেছি। তাকে কিন্তু সর্বপ্রথম ফোন করে তার কাছে কিন্তু 2 লক্ষ টাকা দাবি করা হয়েছে যে যতক্ষণ এই টাকা না দিলে তখন কিন্তু তাকে মেরে ফেলবে, এরকম বলে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং একটি নাম্বার 26 নাম্বার দিয়ে তারা কিন্তু ফোন করেছেন, সেটা কিন্তু আমরা শুনেছি। এবং এই ঘটনার পর তিনি কিন্তু একটি মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি অনার্স মাস্টার্স কিন্তু বাংলায় তিনি কিন্তু সম্পূর্ণ করেছেন। এছাড়া কিন্তু বঙ্গবন্ধু কমপ্লেক্স, বঙ্গবন্ধু যে ল কলেজ রয়েছে সেখানে কিন্তু অন্তরায়নরত হয়েছে এবং প্রথম সেমিস্টার শেষ করেছেন এবং সে যে এই ভাষা নির্ণীত যে ছিলেন এবং যে সকলে পাগল বলতে, কিন্তু আসলে তিনি কারো কাছ থেকে কখনো চুরি তো দূরের কথা, কখনো তার কাছ থেকে ধার করে টাকা বা এরকম কিছু নেই বা 10 টাকা 20 টাকা সর্বোচ্চ তার চাহিদা ছিল এবং যার কাছ থেকে হয়তো খাবারের জন্য ছিল। কিন্তু আমরা দেখেছি তার যে সার্টিফিকেট গুলো এবং তার যে বিভিন্ন তিনি যে চাকরিতে আবেদন করেছেন সেই ফর্মগুলো আমরা দেখেছি এবং সেগুলো কিন্তু তার এক বড় ভাই তার কাছে ছিল 2 বছর তিনি নিয়ে আসেন, সেগুলো কিন্তু আমরা দেখেছি। এবং আজকের এই ঘটনায় পুরো পাথরঘাটা বরগুনা বাসী পুরো দৃশ্যে কিন্তু আসলে ফেসবুক যোগাযোগ মাধ্যমে কিন্তু তোলপাড় চলছে এবং সেখানকার প্রত্যেকটা মানুষেরই একটাই দাবি যাতে দ্রুত বিচারের আওতায় আনে এবং এছাড়াও কিন্তু প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা যে উপজেলায় কিন্তু মানববন্ধন করেছে। গতকালকে রাতেই দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু বরগুনার প্রেস ক্লাব চত্বরে তারা সেখানে বিক্ষোভ সমাবেশ করেছেন এবং দ্রুত এর সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে আবরার যে হত্যাকাণ্ডটা ঘটেছে তার থেকেও এইটা ছিল একটি নৃশংস হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডটা কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু মানুষের মাঝে এবার হৃদয় বিতরক একটি ঘটনা ঘটেছে। আজকে তার বাড়ির মানুষ কিন্তু আকাশ বাতাস ভারী হয়ে গেছে তার কান্নায়। আমরা দেখেছি যে তিনি কিন্তু 9-11 ব্যাচের ছিল, এসএসসি 9 এবং এসএসসি 11 ব্যাচের। সেই 9-11 ব্যাচের বন্ধুরাও আজকে এখানে এসছেন এবং তাদের কান্নায় কিন্তু আকাশ বাতাস ভারী হয়েছে। আসলে তার বিষয়ে বিবরণ দেওয়ার মতো আসলে ভাষা হারিয়ে ফেলছি। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। বরগুনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাহালি। এবার পরের প্রসঙ্গ। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে আজ আদালতে তোলা হবে। এখন তাকে সুনামগঞ্জ সদর থানায় রাখা হয়েছে। এর আগে গতরাতে জেলার শান্তিগঞ্জ উপজেলায় তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে এই মামলা দায়ের করেন।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। নতুন করে 6 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, চিকিৎসকরা কি বলছেন, আর ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আনোয়ার, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে গত জুন থেকে আজকে পর্যন্ত যদি আমরা বলি তাহলে কিন্তু মোট 57 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এবং তাদের চিকিৎসা হচ্ছে। আজকে গতকালকে পর্যন্ত 6 জন ছিল এবং গত 24 ঘন্টায় আরো একজন, মোট 7 জন এখন চিকিৎসা নিচ্ছে। এই ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে বলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার এটিএম নুরুজ্জামান আমাকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে এই যে সমস্ত ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে তারা বেশিরভাগই হচ্ছে ঢাকা ফেরত, অর্থাৎ তাদেরকে ঢাকায় কোনো না কোনো কাজে তারা গিয়ে এই ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং পরবর্তীতে তারা দিনাজপুরে এসে জ্বর এবং শরীর ব্যথা বা ডেঙ্গুর যে সিন্ডম সেটি কিন্তু তারা বুঝতে পেরেছে এবং এখানকার পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু তারা এখানে ডেঙ্গু শনাক্ত হওয়ার পরেই যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু যে দুটি ওয়ার্ড করা হয়েছে, একটি মহিলা এবং একটি পুরুষ, সেখানে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এবং আমরা দেখেছি যে প্রশাসন তাদেরকে যে সমস্ত যে ডেঙ্গুর যে চিকিৎসার অর্থাৎ ওষুধ সেটি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এখান থেকে স্যালাইন ওষুধ বা যেহেতু ডেঙ্গু আক্রান্ত রোগীর শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় এবং নরম জাতীয় খাবারের দিক নির্দেশনা দিচ্ছেন এবং সেই কারণেই এখান থেকে প্রায় 2-4 জন করে যদি ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে, আবার তারা কিন্তু সুস্থ হয়ে বাড়িতেও ফিরে যাচ্ছে। আমরা আর একটু দেখেছি যে দিনাজপুরের কিন্তু আশেপাশে ডেঙ্গুর সচেতনতার বিভিন্ন রকমের অভিযানও কিন্তু চলা হচ্ছে এবং বিশেষ করে হাসপাতালের যে কর্তৃপক্ষ তারা কিন্তু বিভিন্ন রকমের ডেঙ্গুর সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন দিনাজপুর থেকে সহকর্মী সুলতান মাহমুদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 42 দিন কর্মবিরতির পর অবশেষে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য ভবনের সামনে সাংবাদিকদের তারা জানান, শুক্রবার দুপুরে স্বাস্থ্য ভবনের সামনে থেকে সিবিআই দপ্তর পর্যন্ত মিছিল করার পর কর্মবিরতি প্রত্যাহার হবে। এরপর সিজিওতে সিবিআই দপ্তরের সামনে দ্রুত বিচারের দাবি জানানো হবে। পরে শনিবার থেকে তারা কাজে যোগ দেবেন। তবে এখনও পুরোপুরিভাবে কাজে যোগ দিচ্ছেন না তারা। চিকিৎসকরা আরও জানান, ওপিডি বিভাগে কর্মবিরতি চলবে, শুধুমাত্র জরুরি বিভাগে কাজে যোগ দেবেন তারা। 1 সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে আবারও কর্মবিরতি পালন করবেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা। গত 9 আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চিকিৎসকরা কাজ বন্ধ করে দেন। দর্শক, এবার জানাবো দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে, 2 বিশ্ববিদ্যালয়ে 2 জনকে পিটিয়ে হত্যা, তীব্র ক্ষোভ। একই সঙ্গে সংস্কার কমিশনের প্রতিবেদন 31 ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে, এমন একটি খবরকে প্রথম পাতায় ছেপেছে প্রথম আলো। সেই সঙ্গে আরেকটি খবরকে গুরুত্ব দিয়েছে প্রথম আলো, সেটি হচ্ছে যে সেই গৃহকর্মীর স্বামীকে ব্যাংকের কর্মকর্তা বানান এস আলম। আমার হাতে আছে বণিক বার্তা। বণিক বার্তার প্রধান শিরোনাম হচ্ছে, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ, অগ্রগতির চেয়ে মন্ত্রী ও ক্ষমতাসীনদের ব্যবসা বাণিজ্য বেশি হয়েছে। এই শিরোনামটি তারা গুরুত্ব দিয়েছে। আর সেই সঙ্গে আছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে ঢাবিতে যুবক ও জাবিতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা, বিচার দাবিতে বিক্ষোভ ও শিক্ষার্থীদের। এই শিরোনামটিও গুরুত্ব পেয়েছে বণিক বার্তায়। আছে আমার হাতে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে, চোর সন্দেহে 3 দফা নির্যাতনে যুবকের মৃত্যু, গ্রেপ্তার 6, ঢাবিতে এ কেমন নির্মমতা। এই শিরোনামটিকেই তারা গুরুত্ব দিয়েছে। দর্শক, দৈনিক পত্রিকা থেকে এই ছিল আমার কাছে মোটামুটি প্রধান শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকতে পারেন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।